রূপকথার ওড়না ধরে টান দিল বাপ্পি। রূপকথা অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারল না। ভয়ে ছিটিয়ে গেল মেয়েটা। চারপাশে থাকা পুরুষদের লোলুপ দৃষ্টি তার উপর স্থির। রূপকথা তাদের সবার মাঝে যেন একটা জানোয়ারকে দেখতে পাচ্ছে। ধীরে ধীরে বাপ্পি রূপকথার কাছে আসতে লাগলো। বাপ্পির চেহারা হিংস্রতা স্পষ্ট দেখতে পাচ্ছে রূপকথা। রূপকথা বলতে থাকে, প্লিজ ভাইয়া, আপনি আমার ভাইয়ের মতো, দয়া করে আমার সাথে এমন নোংরা কাজ করবেন না। বাপ্পি শয়তানের মতো হেসে বলে, আমার বোনের দরকার নাই, আমার তো শস্য সঙ্গীত দরকার। বলেই একটানে রূপকথা সালোয়ারের কিছু অংশ ছিঁড়ে ফেললো। রূপকথা কাঁদতে লাগলো ভীষণ জোরে। কান্নার গতি বাড়লো অনেক বেশি। এর মধ্যেই বাপ্পির দূরত্ব ঘুচিয়ে কাছে আসার চেষ্টা চালিয়ে গেল। রূপকথার কাছে এসে বলল, তৈরি হয়ে নে আমার কাছে আসার জন্য। রূপকথা কাছে এসে বাপ্পি আরও কিছু করতে যাবে তার আগে সেখানে চলে আসে আহনাফ। এরকম কিছু ঘটতে পারে সেটা সে বুঝতে পারেনি। তার মনে পড়ল কিছুক্ষণ সময় আগের কথা, যখন সে রূপকথাকে কল করেছিল তখন রূপকথা ফোনটা রিসিভ করে বলে, সাভারের মেন রোডের দিকে যেই পরিত্যক্ত বাড়িটা আছে সেখানে চলে এসো প্লিজ, এখন আর কিছু জানাতে পারবো না। তখন রূপকথার কণ্ঠ শুনেই সে বুঝেছিল নিশ্চয় কোনো বিপদে পড়েছে রূপকথা, কিন্তু সেই বিপদটা যে এমন কিছু হতে পারে সেটা মাথাতেও আসেনি। রূপকথার কাছে এগিয়ে আসার চেষ্টা করছিল তখন বাপ্পি। আহনাফের মাথায় রাগ চড়ে বসে। সে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এখনই থেমে যা বাপ্পি, আমার রূপের দিকে এক পাও আগানোর চেষ্টা করবি না, তোকে আমি শেষ করে দিব। বাপ্পির কানে যায় আহনাফের করা হুঙ্কার। সে পিছন ফিরে বলে, বাহ ভালো, তাহলে তুই চলে এসেছিস, ভালোই হলো। নিজের চোখের সামনে দেখ আমি তোর প্রেমিকার কি অবস্থা করি। আহনাফকে দেখে রূপকথা আশার আলো খুঁজে পায়। কাতর কণ্ঠে বলে, আমাকে বাঁচাও আহনাফ, এই নোংরা লোকগুলোকে আমায়। রূপকথা তার কথা সম্পূর্ণ করার আগে বাপ্পি তার মুখ চেপে ধরে বলে, চুপ কর মা, নোংরা ছোঁয়ার এখনো কিছু দেখিসনি তুই। আহনাফ তোকে কি সুখ দেয়, আজ তার থেকে অনেক বেশি সুখ আমি তোকে দেব। আহনাফ এগিয়ে এসে বাপ্পির থেকে রূপকথাকে আলাদা করতে চায়, কিন্তু বাপ্পি লোকেরা তাকে আটকে রাখে। রূপকথা সামনে চিৎকার করতে থাকে। এদিকে বাপ্পি নিজের পোশাক খুলতে আশ্বস্ত হয়। আহনাফ নিজের সর্বশক্তি দিয়ে সবাইকে সরিয়ে রূপকথার কাছে গিয়ে বাপ্পিকে ঠেলে দূরে সরিয়ে রূপকথাকে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না রূপ, আমি আছি তোমার কাছে, আমি জীবিত থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রূপকথা সমানে কেঁদে চলেছে। একটা নারীর কাছে সব থেকে দামি হলো তার সম্মান, আর এই লোকগুলো আজ তার সেই সম্মানের দিকে হাত বাড়িয়েছে, সেটা মেনে নেওয়া কঠিন তার জন্য। আহনাফ শক্ত মুখে বলে, যারা তোমার সাথে এমন নোংরা কাজ করতে চেয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। রূপকথা আহনাফকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। বাপ্পি এসে রূপকথাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। তার সাকরেতরাও একই চেষ্টা করে। আহনাফ বলে ওঠে, আমার জান থাকতে আমার রূপকে তোদের নোংরামোর শিকার হতে দেব না। বাপ্পি হাতে একটা রড তুলে নিয়ে বলে, তাহলে মর। বলেই জোরে আঘাত করতে থাকে আহনাফের শরীরে। একে একে তারা সব সাগরেদরাও হাতে রড তুলে নেয়। প্রত্যেক সমানে আঘাত করতে থাকে আহনাফের শরীরে। আহনাফ এত আঘাত সহ্য করেও রূপকথাকে ছেড়ে দেয় না, বরং আরও বেশি করে আঁকড়ে ধরে বলে, একদম চিন্তা করো না রূপ, আমি আছি। রূপকথা কান্না করে বলে, ওরা তোমায় মারছে আহনাফ, হুশ আমার লাগছে না, নিজের ওপর সব আঘাত আমি সইতে পারবো, কিন্তু তোমার অসম্মান আমি সইতে পারবো না। হঠাৎ করে বাপ্পি আঘাত করে বসে আহনাফের মাথায়। তারপর পরপরই 3বার আঘাত করতেই আহনাফ মাটিতে পড়ে যায়। রূপকথা আহনাফের পাশে বসে বলে, আহনাফ, কিন্তু সে কোনো সাড়া দেয় না। রূপকথা আবারও তার নাম ধরে ডাকে। আহনাফ একটু চেতনা ফিরে পায়। তার মাথায় চুয়ে রক্ত পড়ছে।
রূপকথা এই দৃশ্য সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। আহনাফ মৃদু হেসে বলে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না রূপ, তোমার সব সময় হাসতে দেখতে চাই। তোমার হাসি যে আমার বড্ড প্রিয়। আমি থাকি বা না থাকি তোমার মুখে এই হাসি যেন সবসময় থাকে। বলেই সে হাল ছেড়ে দেয়। রূপ চিৎকার করে বলে, আহনাফ, এই আহনাফ, কথা বলো আমার সাথে, আমি তোমার কিছু হতে দিব না। মান্না ভীতু গলায় বাপ্পিকে বলে, এটা কি হলো বস? শেষ পর্যন্ত কি মার্ডার কেসে ফেসে যাব? বাপ্পি নিজেও ভীষণ ভয় পেয়েছে। সে বুঝতে পারলো না হঠাৎ কি থেকে কি হয়ে গেল। তবু সাহস নিয়ে বলে, এমন কিছু হবে না, মামা সব ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু এই মেয়েটাকে এভাবে ছেড়ে দিলে চলবে না, একেও খতম করে দিতে হবে। বলেই রড নিয়ে এগিয়ে যায় রূপকথার দিকে। আঘাত করতে যাবে এমন সময় পুলিশের গাড়ির সাইলেন্ট শুনতে পেয়ে যায়। বাপ্পি ভয় পেয়ে যায়। মান্না বলে, বস মনে হচ্ছে পুলিশ এসে গেছে। বাপ্পি বলে, বাঁচতে চাইলে পালা, আর এই মেয়েটাকেও সাথে নে। মান্না রূপকথাকে তুলে নেয়। সবাই মিলে একসাথে পালানোর চেষ্টা করতে রূপকথা তাদের হাত ছেড়ে পালায়। পুলিশে আসতে দেখে তারাও আর না থেমে সামনের দিকে পা বাড়ায়। এদিকে রূপকথা আহনাফের কাছে এসে বসতেই দৌড়ে সেখানে প্রবেশ করলো সাগর, মুন্না, দুর্জয়। আহনাফ তাদের ফোন থেকে সেখানে আসতে বলেছিল এবং সম্ভবত বিপদের কথা জানিয়েছে, তাই তারা পুলিশের গাড়ির সাইরেন্ট বাজিয়েছিল, কিন্তু আসলে পুলিশ আসেনি। তারা কাছে আসতে রূপকথাকে আহনাফের কাছে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। দুর্জয় বলে ওঠে, কি হয়েছে ওর? আহনাফের মাথা থেকে পড়া তরল রক্তস্রোত দেখে তারা ভীতু। রূপকথা বলে, আমি সব পরে বলছি, আগে আপনারা ওকে প্লিজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওটির বাইরে বসে আছে দুর্জয়, সাগর ও রূপকথা। রূপকথার কাছে সব ঘটনা শুনে দুর্জয় রীতিমতো কাঁপছে। প্রতিশোধের আগুন জ্বলছে এখন তার মনে। সে বলে ওঠে, ওই পাপ্পিকে তো আমি দেখে নিব। সাগর বলে, তুই শান্ত হ দুর্জয়, আমি এমনি আহনাফের সাথে এমন একটা অঘটন ঘটে গেছে, এখন আমাদের শান্ত থাকতে হবে। কিভাবে শান্ত থাকবো? ওরা আমার বন্ধুর এই অবস্থা করেছে, আর যদি আহনাফের কিছু হয়ে যায় তাহলে ট্রাস্ট মি, আমি ওদের সবার কলিজা বের করে আনবো। এমন সময় কর্তব্যরত ডাক্তার বাইরে বের হয়ে আসে। তাকে দেখে রূপকথা এগিয়ে গিয়ে বলে, আহনাফ, আমার আহনাফ কেমন আছে? দুর্জয়, সাগর ও দুর্জয় তার পেছন পেছন যায়। ডাক্তার মলিন স্বরে বলে, সরি, আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওনাকে বাঁচাতে পারিনি। ওনার ব্রেন ইনস্টল হ্যামারেজ হয়েছিল, সব কিছুর হাতের বাইরে ছিল। রূপকথা এই ধাক্কা মেনে নিতে পারে না। তার মনে সামনে ভেসে ওঠে আহনাফের মুখশ্রী এবং তার বলা শেষ কথা। সে জ্ঞান হারিয়ে পড়তে যেতে নেয়। সাগর তাকে আগলে নেয়। এদিকে দুর্জয় প্রবল আক্রোশ নিয়ে সেই স্থান ত্যাগ করে। আর সে এই বাপ্পিকে চরম শিক্ষা দেবে, বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবেই।